দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতনে। দর্শক, আজকে বিশ্ব অ্যাজমা দিবস। এই অ্যাজমা শব্দটি সম্পর্কে পরিচিত নন এমন মানুষ খুব কমই। বলা হয় সারা বিশ্বে প্রায় ২৬ কোটি মানুষ এই রোগে আক্রান্ত, এর মধ্যে ৮০ লাখই হচ্ছে আমাদের দেশে। কিন্তু চিত্রটি হয়তো তার থেকেও একটু ভয়াবহ। এ নিয়ে চলেছে অনেক গবেষণা, যার সাথে সম্পৃক্ত আছে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং অন্যান্য বিভিন্ন সংগঠন। এই অবস্থা নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি, যেখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিশ্ব অ্যাজমা দিবস নিয়ন্ত্রণে করণীয়। এবং কথা বলতে আমরা আজকে স্টুডিওতে পেয়েছি দুজন গ্লোবাল লিডারকে। আমরা পেয়েছি ডক্টর মোহাম্মদ আব্দুস শাকুর খান, যিনি বর্তমানে আছেন হেড ইলেক্ট অ্যাজমা সেল এশিয়ান প্যাসিফিক সোসাইটি অফ রেসপাইরোলজি, এবং পাশাপাশি ট্রেজারার বাংলাদেশ লাং ফাউন্ডেশন। আমাদের সাথে আরও আছেন যারা এই অ্যাজমা নিয়েই কাজ করছেন, সেই জিনার অ্যাসেম্বলি মেম্বার ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর এবং যুগ্ম মহাসচিব বাংলাদেশ লাং ফাউন্ডেশন হিসেবে আছেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আজকে কথা বলতে যাচ্ছি অ্যাজমা দিবসের উপরে ভিত্তি করে। এই বছর যে প্রতিপাদ্য এসেছে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে ইনহেলারের ব্যবহার নিয়ে। আমরা দেখেছি প্রায় ৩০টি বছর ধরে এই ইনহেলার নিয়ে বাংলাদেশ কাজ করছে, কিন্তু এখনও আমাদের দেশে রয়েছে অনেক ধরনের ভীতি। সেই ব্যাপারে ডক্টর মোহাম্মদ আব্দুস শাকুর খান, আপনার কাছে একটু আসি। জানতে চাই এই বছরে যে অ্যাজমা দিবস, সেই নিয়ে কি করণীয়, বা কিভাবে এই কথাটি বা এই প্রতিপাদ্যটি এই সময়কে এত যৌক্তিক? আমি প্রথমেই বলি, অ্যাজমা সুন্দরভাবে নিয়ন্ত্রণযোগ্য একটি অসুখ, কিন্তু এটা নির্মূল করার উপায় এখনো নাই। যেহেতু নিয়ন্ত্রণযোগ্য, বহু বছর ধরে দেখা গেছে যে দীর্ঘমেয়াদী যে ওষুধগুলো গ্রহণ করা হয়, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত ফ্রন্টলাইনের যে প্রধান ওষুধটি সেটা হচ্ছে ইনহেলার ফর্মে গ্রহণ করা হয়। এবং এখানে কথা আসে যে ইনহেলার গ্রহণের ক্ষেত্রে মানুষের অনেক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতা বলেন অথবা ব্যবহারের ক্ষেত্রে অনিচ্ছা বলেন, এগুলো আসে। কিন্তু সত্যি কথা বলতে কি, বিজ্ঞান বলছে এটাই প্রধান নিয়ামক যে অ্যাজমা নিয়ন্ত্রণের জন্য, সেটা গ্যাস ফর্মেই হোক আর পাউডার ফর্মেই হোক। এখন এই বিষয়টি যদি আমরা গুরুত্ব না দেই, তাহলে অ্যাজমা নিয়ন্ত্রণটা শুধুমাত্র আমাদের দেশে নয়, গ্লোবালি এটা ব্যাহত হবে। এই বিবেচনায় এবারের যে প্রতিপাদ্য বিষয়, যদিও অ্যাজমা দিবস একটিমাত্র দিন, কিন্তু এই দিনকে কেন্দ্র করে সারা বছরের কার্যক্রমটা ঠিক করা হয়। এবারের প্রতিপাদ্য যেটা বললেন, সকলের জন্য ইনহেলার ঔষধটি সহজলভ্য করা অথবা গ্রহণযোগ্য করা, এই বিষয়টা স্লোগান নিয়ে আগানো। এর অর্থ হলো আমরা দুটো জিনিস চাই। প্রথমত, আমরা অ্যাজমার নিয়ন্ত্রণ চাই, সুনিয়ন্ত্রণ চাই। দ্বিতীয়ত, আমরা শুধু গোষ্ঠীকেন্দ্রিক নয়, সকলের জন্য এটা অ্যাভেলেবল হোক, সহজলভ্য হোক এবং সকলের কাছে পৌঁছাক, এটাও চাই। এইটা যদি সহজভাবে সকলের কাছে না পৌঁছায়, তাহলে টোটাল যে অ্যাজমা নিয়ন্ত্রণ, অ্যাজমার যে উপশম করা অথবা অ্যাজমা উপসর্গকে সুন্দর নিয়ন্ত্রণে রাখা, এটা সম্ভব নয়। যেহেতু অ্যাজমা একটি গ্লোবাল অসুখ, এ ব্যাপারে কোনো দেশই এর বাইরে নাই, আমাদের দেশ তো বটেই। সেই ক্ষেত্রে গ্লোবালি যে অ্যাসোসিয়েশনটা আছে, সেখান থেকে ঘোষণা এসছে যে ইনহেলারটা যেন সকল অ্যাজমা রোগীর কাছে সহজলভ্যভাবে পৌঁছায় যায়। ধন্যবাদ। ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর, আপনার কাছে একটু জানতে চাই, জিনা বা যারা হচ্ছে এই অ্যাজমা নিয়ে বিশ্বব্যাপী কাজ করছে, তারাই কিন্তু এই প্রতিপাদ্য তৈরি করছে এবং প্রতি বছর এ নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছে এবং সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রামের সাথে আছে, এবং আপনিও আমাদের দেশের পক্ষ থেকে তার সাথে সম্পৃক্ত আছেন। তো এই যে অ্যাজমা নিয়ে এত কথা হচ্ছে, বাংলাদেশ কি করছে সে ব্যাপারটা একটু আপনার কাছে সংক্ষেপে জানতে চাই। জিনা বা গ্লোবাল ইনিশিয়েটিভ এগেইনস্ট অ্যাজমা, এই প্রতিষ্ঠানটি একটি বিশ্বব্যাপী প্রতিষ্ঠান। প্রায় ৩ দশক ধরে বিভিন্ন দেশের যারা বক্ষব্যাধি নিয়ে কাজ করছেন, সেই সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসক এবং অন্যান্য সেবাদাতা যারা রয়েছেন, তাদের সমন্বয়ে এটি গড়ে উঠেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সরাসরি এটি সম্পৃক্ত। এই জিনা গঠিত হওয়ার পরে দুটো প্রধান কাজ আমি বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ তারা করেছেন। প্রথমত হচ্ছে, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের অ্যাজমা চিকিৎসার গাইডলাইন ছিল, সেই গাইডলাইনগুলোকে সমন্বিত করে একটি একক গাইডলাইন তৈরি করার চেষ্টা তারা নিয়েছিলেন এবং তারই ফলশ্রুতিতে এখন জিনা গাইডলাইনটা
বলা হয়ে থাকে যে অ্যাজমা বা হাঁপানি রোগের চিকিৎসায় বিশ্বব্যাপী চিকিৎসকদের কাছে একেবারে বাইবেলের মতো। আর দ্বিতীয় যে কাজটি তারা করেছেন সেটি হচ্ছে যে বছরের একটি দিন, সেটি হচ্ছে প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার, এটি বিশ্ব অ্যাজমা দিবস হিসাবে ওনারা ঘোষণা দিয়েছেন। এবং ঘোষণার পরপর এ নিয়ে তো বহু বছর পালন হয়ে গেছে, প্রায় 20-25 বার বছর ধরে এটা পালিত হচ্ছে। এই ঘোষণার পর থেকে কিন্তু এটি নিয়ে একটি বিশাল সাড়া পড়েছে। ধীরে ধীরে এটি অ্যাজমা চিকিৎসার জন্য, অ্যাজমা রোগের নিয়ন্ত্রণের জন্য, এর সচেতনতা বৃদ্ধির জন্য এ ব্যাপারে যারা নীতি নির্ধারক রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং আপনি জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশের বক্ষব্যাধি চিকিৎসকরা বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মাধ্যমে এই জিনার কার্যক্রমের সাথে সরাসরিভাবে সংযুক্ত। এবং আপনি যেটা বলেছিলেন যে জিনার একটি অ্যাসেম্বলি রয়েছে, বিশ্বের প্রায় 40-45টা দেশের একজন করে বা দুজন করে চিকিৎসক নিয়ে এই অ্যাসেম্বলিটা গঠিত হয়েছেন, যারা এই জিনার কার্যক্রমগুলোর ব্যাপারে সার্বক্ষণিক কাজ করেন এবং বার্ষিক সমস্ত কাজগুলোকে গুছিয়ে এনে এই গাইডলাইন আপডেট করা বা ওয়ার্ল্ড অ্যাজমা ডে পালনের ব্যাপারে কার্যক্রম করেন। সেটিতে আমরা প্রতিনিধিত্ব করছি। সেখানে অ্যাসেম্বলি মেম্বার হিসাবে আমি আছি এবং আমার সাথে আমার শিক্ষক প্রফেসর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যার, উনি আছেন। আমরা দুজন বাংলাদেশকে প্রথম থেকেই এখানে রিপ্রেজেন্ট করছি। এটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গর্বের এবং অত্যন্ত কার্যকরী একটি পদক্ষেপ। চলে যাচ্ছি ডক্টর শাকুর খান আপনার কাছে। আমাদের এই উপমহাদেশ বলি বা এশিয়া অঞ্চলেই বলি, তার এখানে কিন্তু অ্যাজমা রোগী অনেক বেশি, বিভিন্ন ধরনের কারণ রয়েছে। তো সেখান থেকে একটু জানতে চাই যে এই এশিয়া প্যাসিফিকে কি ধরনের কাজ হচ্ছে। এই রিজিয়ন যেটা বললেন এশিয়ান প্যাসিফিক, এটা একটা বড় রিজিয়ন, বহু সংখ্যক মানুষের বসবাস এবং সেই ক্ষেত্রে বহু সংখ্যক অ্যাজমা রোগীরও বসবাস। আপনি এখানে যদি দুটো জিনিস অন্তত আনেন, একটা হলো যে এখানে যে জনগোষ্ঠী আছে এশিয়ান প্যাসিফিক, সেখানে জনগোষ্ঠীর মধ্যে অ্যাজমা রোগের প্রভাব বেশি আছে, এক। 2 নম্বর হচ্ছে তাদের আর্থসামাজিক অবস্থার ভিন্নতা আছে, আর একটা হলো অর্থনৈতিক অবস্থা। তো যে কোনো একটি অসুখ যখন রাষ্ট্রীয়ভাবে অথবা গ্লোবালি নেওয়া হয় তখন কিন্তু সকল মানুষের কথা চিন্তা করতে হয়। তো সেখানে চিন্তা করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভালো পজিশন, কিছু ক্ষেত্রে খারাপ পজিশনে আছি, অথবা কিছু ক্ষেত্রে আমাদের সক্ষমতা কম থাকে, এই বিবেচনাগুলো আনা হয়। তখন ভাবা হলো পুরো গ্লোবটাকে যদি একবারে না ভেবে রিজিয়ন অনুযায়ী ভাবা যায়, কান্ট্রি অনুযায়ী ভাবা যায়, অথবা সেই রিজনের কান্ট্রিগুলোর মধ্যে অনেক কিছু ঋতুর মিল আছে, আর্থসামাজিকের মিল আছে, তাদের মধ্যে ভিউগুলো এক্সচেঞ্জ করা যায়, এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ করা হয়, তাহলে কিন্তু সবারই একটা উইন উইন সিচুয়েশন থাকে। এই বিবেচনায় এই রোগ কেন্দ্রিক নয়, টোটাল লাং হেলথের উপরেই কাজ করা হয়। তার মধ্যে একটি বড় অংশ আছে যেটা আপনি বললেন অ্যাজমা। তো অ্যাজমা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, অ্যাজমার সচেতনতা বাড়ানোর জন্য এবং অ্যাজমা ক্ষেত্রে দেশের এবং অঞ্চলের সক্ষমতা, নিয়ন্ত্রণের সক্ষমতা বাড়ানোর জন্য এই দেশগুলো, অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে নিজেদের জ্ঞান, অভিজ্ঞতা যেটা বলি, অথবা নিজেদের ট্রেনিং, এগুলো যদি এক্সচেঞ্জ করা যায়, তার জন্য একটি বডি দরকার হয়। সেরকমই একটি বডি যেমন এশিয়ান প্যাসিফিক সোসাইটি অফ রেসপাইরোলজি, এপিএসআর, এবং তার মধ্যে একটি অংশ হচ্ছে অ্যাজমা কেন্দ্রিক। এই অ্যাজমা অ্যাসেম্বলি কিন্তু এই অ্যাজমাকে ফোকাস করে অ্যাজমা নিয়ন্ত্রণ, অ্যাজমার ঔষধ গ্রহণ, অ্যাজমা সম্বন্ধে সচেতনতা গড়ে তোলা এবং দেশগুলোর মধ্যে আন্তর্দেশীয় অথবা আন্তর্জাতিক একটা সংযোগ সৃষ্টি করে নিজেদের মধ্যে আদান প্রদানের মাধ্যমে বড় কিছু করা যাবে, এই বিশ্বাস থেকে এটা তৈরি। এবং সত্যিকার অর্থে মানুষ বলে যে একটা পরিকল্পনা যখন করা হয়, চলমান প্রক্রিয়ায় সবসময় কিন্তু রিভিউ হয়। তো রিভিউতে দেখা গেছে যখন এরকমভাবে অ্যাসেম্বলিগুলো তৈরি করা হলো, লাইক অ্যাজমা অ্যাসেম্বলি, সাথে আরও অ্যাসেম্বলি আছে, এটাই কিন্তু ওই সোসাইটির ওই বিষয়ের সবচেয়ে বড় একটা কি বলবো গ্রুপ, যে গ্রুপের মধ্যে কাজ করে আলটিমেটলি দেখা যাচ্ছে যে রোগী পক্ষ যারা সেবা গ্রহণ করে তারা লাভবান হচ্ছেন এবং যারা চিকিৎসক অথবা সেবা দানকারী তারা লাভবান হচ্ছে। আলটিমেটলি সেবা দানের ক্ষেত্রে, সেবা গ্রহণের ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই কিন্তু অ্যাজমা চিকিৎসা এগিয়ে যাচ্ছে। অ্যাজমা নিয়ে বাংলাদেশে কাজ হচ্ছে অনেক বছর ধরে, আপনি সরাসরি আছেন এই কাজের সাথে।
আমাদের দেশে তারপরেও এখন পর্যন্ত অনেক মানুষই জানে না যে অ্যাজমা কেন হয়, এবং অ্যাজমার চিকিৎসার ক্ষেত্রে ইনহেলারের বিকল্প তারা বারবার খুঁজতে থাকে। তো এই যে ধারণাটা এখনো রয়ে যাচ্ছে, সেই নিয়ে গবেষণার জায়গাটাতেও অনেক ঘাটতি রয়েছে বলে আমরা জানি। সেখান থেকে উত্তরণের পিছনে এই আপনি যেখানে জিনাতে আছেন, পাশাপাশি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সাথে কাজ করছেন, এখান থেকে কি কোনো ধরনের অগ্রগতি হয়েছে কিনা সেটা একটু জানতে চাই। জি, অগ্রগতি তো অবশ্যই হয়েছে এবং সেটি আমাদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে তাতে এটি স্পষ্ট। তবে আমি একটি কথা বলি যে এবারের যে প্রতিপাদ্য বিষয় আপনি শুরুতেই বলেছেন বা আলোচনায় বারবার আসছে যে ইনহেলারকে সহজলভ্য করা, সবার হাতে হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, এটি হচ্ছে এবারের প্রতিপাদ্য বিষয়। তো ইনহেলার নিয়ে এত আলোচনার বিষয় মানে কারণ কি? কারণ হচ্ছে গিয়ে যে আমরা জিনা থেকে আসলে মূলত 4টা ধাপে এই জিনিসটাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, এই কারণগুলোকে বিশ্লেষণ করি। প্রথমত হচ্ছে গিয়ে যে ইনহেলারটা কি, এই ব্যাপারটা, এবং কেন ইনহেলারের মাধ্যমে চিকিৎসা নিতে হবে এই ব্যাপারটা সবার কাছে সহজবোধ্য করা। জি, আমি যেমন সাধারণভাবে বলে থাকি যে ইনহেলারটা হচ্ছে শ্বাসনালীর মলম। অর্থাৎ সাধারণভাবে যদি বলি যে যদি চামড়ার উপরে, ত্বকের উপরে একটা ঘা হয়, আমি মলম দিয়ে এটাকে ভালো করতে পারি, তাহলে আমি কেন খাওয়ার মাধ্যমে ওষুধ মানে গিলে খেয়ে পুরো শরীরে এই ওষুধটা ছড়াবো? আমি শুধু এই জায়গাতেই ব্যবহার করব। রোগী কিন্তু এই ব্যাপারে খুবই সচেতন, সে কিন্তু ওটাকে পছন্দ করে। ইনহেলারটাও একই রকম, জাস্ট শ্বাসের সাথে ধোয়ার মতো বা গুঁড়া পাউডারের মতো ওষুধটাকে আমরা ভাসিয়ে শ্বাসনালীর ভিতরে দিয়ে দিই, সেটি শ্বাসনালীর ভিতরে গিয়ে ওই মলমের মতো প্রলেপ তৈরি করে এবং এই রোগটাকে নিয়ন্ত্রণ করে। এই জিনিসটাই আমরা যদি একটু বুঝিয়ে বলতে পারি তাহলে কিন্তু রোগীরা অনেকভাবেই এই ব্যাপারে উদ্বুদ্ধ হয়ে যান যে ইনহেলারের মাধ্যমে ব্যবহার করাটাই তার জন্য সবচেয়ে কার্যকরী এবং নিরাপদ, এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে এই ইনহেলারটি যেন সবাই পান। একাধিক ইনহেলার কিন্তু কোনো ওষুধ নয়, ইনহেলার হচ্ছে ওষুধটা প্রদান করার একটা মাধ্যম। এই বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ওষুধ এই ইনহেলারের মাধ্যমে শ্বাসনালীতে আমরা দেই। কখনো এটা নিয়ন্ত্রণকারী ওষুধ হিসাবে, কখনো এটি একেবারে ইমার্জেন্সি অবস্থায় এটাকে থামিয়ে দেওয়ার জন্য, কখনো লম্বা সময়ের জন্য এটাকে কন্ট্রোল করে রাখার জন্য। এই বিভিন্ন ধরনের ওষুধ সবগুলো যেন সব মানুষের হাতের নাগালের মধ্যে আসে, সেটার ব্যাপারে জিনা চেষ্টা করছে উদ্বুদ্ধ করতে, বিশেষত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে। দ্বিতীয়ত হচ্ছে যে ওষুধ উৎপাদন করলেই তো হবে না, সেটার সহজলভ্যতা থাকতে হবে, সেটার যাতে মূল্যমান যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই ব্যাপারেও কিন্তু জিনা চেষ্টা করে যাচ্ছে যাতে এটি একেবারে তৃণমূল পর্যায়ে ইনহেলার পাওয়া যায় এবং সেটা তারা রোগীরা যাতে কিনতে পারেন বা ব্যবহার করতে পারেন। এবং সবশেষে হচ্ছে গিয়ে যে কিছু ঋণাত্মক বিষয় রয়েছে। ঋণাত্মক বিষয়গুলো কি? যে ইনহেলার জীবনের শেষ চিকিৎসা, এটা একবার শুরু করলে এটা নেশার মতো হয়ে যায়, এটাকে ছাড়া যায় না, হ্যাঁ, অনেক রকমের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই কথাগুলো যে ভুল, সেটাকে তুলে ধরা এবং সেইভাবে আস্তে আস্তে মানুষকে সচেতন করে ধরা। এবং সচেতনতাটা শুধুমাত্র কিন্তু রোগীদের না, এটা প্রথম শুরু করতে হবে চিকিৎসকদের মধ্যে। আমাদের চিকিৎসকদের মধ্যে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এখনও, একটা সময় তো অনেক বেশি ছিল, এখনও রয়েছে, সেটা দূর করতে হবে। রোগীদেরকে এই ব্যাপারে আগ্রহী করতে হবে এবং সেই সাথে যারা নীতি নির্ধারক আছেন তাদেরকেও বুঝতে হবে যে ইনহেলারকে পপুলারাইজ করতে হবে এই মুখে খাওয়ার ওষুধের তুলনায়। আপনি জানতে চাচ্ছিলেন যে এর কী প্রভাব রয়েছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। 1999 সালে আমরা প্রথম জাতীয় অ্যাজমা সার্ভে করি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের উদ্যোগে। তখন আমরা পেয়েছিলাম যে মাত্র 1 থেকে 1.5% মানুষ অ্যাজমার চিকিৎসাটা ইনহেলারের মাধ্যমে নেয়। আচ্ছা, বাকিরা সব হয় মুখের ওষুধ খায় অথবা অবৈজ্ঞানিক চিকিৎসা নেয়। পরবর্তীতে দ্বিতীয় প্রায় 12 বছর পরে আমরা দ্বিতীয় দফায় যখন করলাম 2012 সালে, তখন দেখা গেল এটির ব্যবহার মাত্রা প্রায় 15% উন্নীত হয়েছে। আমাদের এই 10 বছরের যে ক্যাম্পেইন ছিল তার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু এই পরিমাণ বেড়ে গেল। এবং আমরা ফার্মাসিউটিক্যালসগুলোতে খবর নিয়ে দেখলাম যে তারাও তাদের যে ইনহেলার তৈরির কাঁচামাল সেগুলো তারা প্রায় 15-20 গুণ বেশি করে তারা এটা জোগাড় করছেন এটা তৈরি করার জন্য।
এবং আমরা বাজারেও দেখলাম যে যখন একটা বা দুটা মাত্র ধরনের ইনহেলার পাওয়া যেত, এখন কিন্তু প্রায় 25-30 রকমের ইনহেলার বাংলাদেশেই অ্যাভেলেবল রয়েছে। তো এইগুলো কিন্তু একটা, আমি বলবো যে অবশ্যই আমাদের একটা অ্যাচিভমেন্ট, আমরা এই জিনিসগুলো করতে পেরেছি এবং এটা চলমান রয়েছে এই প্রক্রিয়াটা। ধন্যবাদ। আমরা এই নিয়ে আরো কথা শুনবো, একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন। আজকে কথা হচ্ছে অ্যাজমা দিবস উপলক্ষে অ্যাজমা নিয়ন্ত্রণে করণীয়। আমরা বিভিন্ন ধরনের গল্প শুনছিলাম যে কিভাবে অ্যাজমা চিকিৎসার ক্ষেত্রে ইনহেলারের ব্যবহার আমাদের দেশে সহজলভ্য হতে যাচ্ছে এবং হচ্ছেও। কিন্তু এখনও আমাদের দেশে অ্যাজমা রোগী অনেক বেশি এবং দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে রোগীর সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। লক্ষণগুলোর ক্ষেত্রে অনেকের মধ্যে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে, অনেক কনফিউশন কাজ করছে যে আসলে এটি কি অ্যাজমা নাকি অন্য কিছু। তো এই ব্যাপারে একটু জানতে চাই যে আমাদের দেশে এত বেশি কেন হচ্ছে এবং লক্ষণগুলো সাধারণত কীরকম হয়? হ্যাঁ, এখানে প্রথমে আমি আসি লক্ষণগুলো তো অ্যাজমার ক্ষেত্রে যেটা হয়, সাধারণত শ্বাসকষ্ট অনুভূত হয়, সাথে কাশি থাকে, বুক চেপে আসা, এগুলোই। এর সাথে আরও কিছু বিষয় আছে যেটা ডাক্তাররা মানে চিকিৎসকের কাছে বিশ্লেষণ করে অ্যাজমা রোগ নিয়ন্ত্রণ মানে নির্ণয় করা হয়। এখন হলো ওভারল্যাপিং, অর্থাৎ একই ধরনের উপসর্গ কিন্তু আরও কিছু অসুখে থাকে, সেটা থেকে ডিফারেন্সিয়েট করে আলটিমেটলি পার্থক্য করে অ্যাজমাটাকে আলাদা করা হয়। এখন আসেন যে আমরা ইনহেলারের ক্ষেত্রে কোন পর্যায়ে আসি। যদি ইনহেলারের ব্যবহারের ক্ষেত্রে বলি, একটু আগে আমার সহ আলোচক বললেন যে 99 সালের সূচকের তুলনায় এখন এটা ঊর্ধ্বগতি, অর্থাৎ অনেক সংখ্যক মানুষ এটা নিতে পারছেন এবং নিচ্ছেন, কিন্তু তারপরও এখানে আমরা অনেক পিছিয়ে আছি। আর যেটা বললেন সহজলভ্য কথাটা হলো যে আমরা যদি ঔষধ পর্যাপ্ত পাই সেটা এক ধরনের। আরেকটা দেখার বিষয়, আমাদের দেশের মতো আর্থসামাজিক কন্ডিশনে সকলের ক্ষেত্রে সেই ইনহেলারটি ক্রয় করে যথাসময়ে ব্যবহার করা সঠিক হচ্ছে কিনা। আমরা এক্ষেত্রে বলবো যে সেই অর্থে সহজলভ্য এখনো হয়নি, যদিও আমাদের দেশের ফার্মাসিউটিক্যালসরা কিন্তু এখন প্রায় 100% ঔষধ সাপ্লাই দিতে পারছে ডিম্যান্ড অনুযায়ী। কিন্তু প্রবলেম হচ্ছে সেটা যেহেতু সম্পূর্ণভাবে সরকারি সাবসিডি পাওয়া যায় না, ব্যক্তি পর্যায়ে এটা গ্রহণ করতে হয় 70 থেকে 80% ক্ষেত্রে, তাহলে তো ওই ক্রয়ের দিকে চিন্তা করলে সেটা সেই অর্থে কিন্তু সহজলভ্য হয়নি। এখন আমাদের সংগ্রামটা কোথায়? আমাদের সংগ্রামটা হলো যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাক, যে যারা ইনহেলার প্রয়োজন তারা যেন ইনহেলারটা গ্রহণ করে, যেভাবে নেওয়া প্রয়োজন সেভাবে গ্রহণ করে, এটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জটা হচ্ছে দামের ক্ষেত্রে। তো দামটা এমন পর্যায়ে আসতে হবে অথবা সরকারিভাবে এমন পর্যায়ে সাবসিডি থাকতে হবে যাতে প্রত্যেকটি নাগরিক অ্যাজমা আক্রান্ত হলে সে যেন তার ক্ষমতা দিয়েই এই ইনহেলারটি তার কাছে পায়। তো আমি আশা করছি যে আমরা যদি গত 20 বছরের হিসাব দেখি, তাতে করে আমরা ঔষধ তৈরির ক্ষেত্রে আমরা এগিয়েছি, চিকিৎসা প্রদানের ক্ষেত্রে আমরা এগিয়েছি, এবং একই সাথে মানুষের মন মানসিকতাও এখন অনেকখানি গ্রহণযোগ্যতা এসছে, যার জন্য অ্যাজমা চিকিৎসা সঠিকভাবে নেওয়ার প্রবণতা আগের থেকে বেড়েছে, যদিও এখন আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে যাইনি। আরেকটি কথা বলা হলো যে এখন কেন অ্যাজমা রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। শুধু অ্যাজমা নয়, এখন শ্বাসনালীর রোগের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। এটার কারণ হচ্ছে কিছুটা গ্লোবাল, কিছুটা রিজিওনাল। গ্লোবালি তো এটা বাড়ছে, তবে রিজিয়ন হিসেবে আমরা যদি আমাদের দেশকে চিন্তা করি, তাহলে আমরা প্রায় পত্রিকার শিরোনাম দেখি যে দূষণের ক্ষেত্রে, বায়ু দূষণে আমরা প্রায় 1 নম্বর, 2 নম্বর বা 3-এর মধ্যে অবস্থান করি। তার অর্থ হচ্ছে বায়ুর যে মান এটা নিম্নগামী। এই নিম্নগামী বায়ুটা আমরা সবাই গ্রহণ করি, এবং আমাদের কিছু অভ্যাস আছে যে অপরিচ্ছন্ন থাকা অথবা লাকড়ির চুলা বা ইত্যাদি জায়গায় বায়োমাস ব্যবহার করা, ইটের ভাটা যেটা বলে সেখানে বলি, অথবা মেয়াদ উত্তীর্ণ গাড়ি রাস্তায় চললে যেটা হয়। অর্থাৎ সিস্টেমগত কারণে এটা দূষণ বাড়ছে। একই সাথে উন্নয়নের পাশাপাশি কিন্তু যদি নিরাপত্তা, জননিরাপত্তা না দেখা হয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু বায়ু দূষণ বেড়ে যায়। যেহেতু সার্বিকভাবে বায়ু দূষণ বলেন, পানি দূষণ বলেন, এগুলো সবই ঊর্ধ্বমাত্রায় আছে, সেই জন্য এই ধরনের রোগীগুলো আমাদের দেশে অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে আমাদের দেশে এই রোগীর সংখ্যা বাড়ছে। ডক্টর কাজী সাইফুদ্দিন বিন্নুর, আপনার কাছে জানতে চাই, অ্যাজমা নিয়ে কাজ করা হয়েছে, কিন্তু কাজের ক্ষেত্রে যেই চিত্রটি বা পরিসংখ্যানটি আমরা পাচ্ছি সেটা বেশ পুরানো।
আপনি বর্তমানে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের একজন প্রতিনিধি হিসেবে আছেন। আমরা জানি যে গবেষণার ক্ষেত্রে সবচেয়ে প্রথম যেই কাজগুলো করা হয় এথিক্যাল ক্লিয়ারেন্স থেকে অন্য কিছু, সেগুলোর ক্ষেত্রে আপনারা তত্ত্বাবধান করেন। তো সেইখান থেকে একটু জানতে চাই যে এই গবেষণাগুলো যে পিছিয়ে আছে সেটা থেকে উত্তরণের কোনো উপায় কি আছে বা কি কি করা উচিত? হ্যাঁ, এটি তো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু অবহেলিত একটা। বিশেষত চিকিৎসা বিজ্ঞানে গবেষণার কোনো বিকল্প নেই। যত গবেষণা হবে, যত এই ধরনের পরীক্ষা নিরীক্ষা হবে, যত আমরা তথ্য উপাত্ত পাবো, তত কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা শক্তিশালী হবে এবং তত রোগীরা বা যারা ভুক্তভোগী তারা কিন্তু উপকার পাবেন। এটি সরাসরি সম্পৃক্ত। হয়তো প্রাথমিকভাবে মনে হতে পারে যে এই গ্রামে গঞ্জে কোথায় কয়জন অ্যাজমা রোগী আছে এই সংখ্যাটা জেনে লাভ কি, চিকিৎসা দিলেই তো হলো। কিন্তু এটার সাথে কিন্তু চিকিৎসার মান, চিকিৎসার পদ্ধতি, ওষুধের সব প্রাপ্যতা এবং সব কিছু অত্যন্ত মানে একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটি কোনোভাবেই আলাদা করা যায় না। তো আমরা যখন 99 সালে লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রথম জরিপটি করি এবং সেটির ফলাফল নিয়ে দেশে তো আমরা প্রচার করেছিলাম, বিদেশেও দু একটা অনুষ্ঠানে যাই, আমার ব্যক্তিগতভাবে মনের মধ্যে একটা মানে কি বলবো, এক ধরনের পশ্চাৎপদ চিন্তা ছিল এইটি যে বিভিন্ন দেশ থেকে অনেক উচ্চমানের গবেষণার পত্র নিয়ে, তথ্য নিয়ে, জেনেটিক লেভেলে, মলিকুলার লেভেলের স্টাডি নিয়ে বিজ্ঞানীরা আসছেন, আর আমরা নিয়ে যাচ্ছি কি যে বাংলাদেশের কোথায় কয়জন অ্যাজমা রোগী আছে এই ধরনের একটা স্টাডি নিয়ে। কিন্তু ওখানে যখন আমরা এটা উপস্থাপন করলাম, উপস্থাপন করার পরে বিশ্বের তাবৎ বড় বড় বিজ্ঞানীরা অত্যন্ত প্রশংসা করলেন এবং তারা বললেন যে দেখো, তোমাদের মতো দেশে যেখানে এখনও চিকিৎসা বিজ্ঞানটা এগোতে পারেনি, এই ধরনের বেসলাইন স্টাডি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যে এই বেসটা তৈরি করতে পেরেছো, এখন তোমাদের কিন্তু কাজ অনেক এগিয়ে যাবে। তখন আমরা বুঝতে পারলাম যে আসলে এই ধরনের গবেষণার প্রয়োজনীয়তাটা কি। আমরা দ্বিতীয় দফায় বলেছি, একটু আগে 12 সালে করেছি, এখন এই 25 সালে এসে আমরা তৃতীয় দফায় এটা জাতীয় পর্যায়ের জরিপটা আমরা করতে চাচ্ছি। এবং আমি যতটুকু জানি যে আপনি নিজেও কিন্তু এই জরিপের সাথে কিছুটা জড়িত আছেন। আপনি যে প্রশ্নটা বলেছেন যে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, এটা এই বর্তমানের এই জুলাই বিপ্লবের পরে নতুন করে কাউন্সিলটি গঠিত হয়েছে এবং এটার মধ্যে বেগবানতা আনার চেষ্টা করা হচ্ছে। কারণ অনেক কাজ এখানে স্থবির হয়েছিল, অনেক কাজ এখানে আসলে জটিলতার মধ্যে পড়ে গিয়েছিল, সেগুলো আমরা আস্তে আস্তে ছুটিয়ে কাজগুলোকে করে আনার চেষ্টা করছি। আমি এখানকার সায়েন্টিফিক রিভিউ কমিটির মেম্বার সেক্রেটারি হিসাবে মনোনয়ন পেয়েছি এবং কাজ শুরু করেছি। এবং বিগত সময়ের যে গবেষণাপত্রগুলো পড়েছিল সেগুলো আমরা দ্রুত যাচাই বাছাই করে এটার জন্য আমরা আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা সামনের বছরে আবার এই জুলাই যে অর্থ বছর শুরু হবে সেখানে আবার বড় বড় আকারে এগুলো দেওয়ার চেষ্টা করব। এবং আপনি জেনে আনন্দিত হবেন যে গত বছর যেখানে ছিল 1.5 থেকে 2 কোটি টাকা এটার পিছনে সরকারের বরাদ্দ, এবছর আমাদের আবেদনের প্রেক্ষিতে এটি কিন্তু 12 কোটি টাকা দেওয়া হয়েছে। এটা একটা বিশাল, এবং আমরা আশা করছি সামনের বছর আমরা অন্তত পক্ষে এই পরিমাণ পাবো বা যদি সম্ভব হয় আরও বেশি পাবো। এবং আমি আশাবাদী যে এই অ্যাজমার যে স্টাডি বা এই ধরনের যে কোনো গুরুত্বপূর্ণ অসুখ বিসুখ বা ব্যাধি নিয়ে যত ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং স্টাডি বাংলাদেশে করা দরকার, আমরা বিএমআরসির পক্ষ থেকে সবগুলোকেই একটু সাহায্য করার এবং আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করব। আমরাও সেই আশা করি এবং গবেষকরা নিশ্চয়ই এই কথাটি শুনে অনেক আশান্বিত হচ্ছেন। ডক্টর শাকুর খান, আপনার কাছে একটু জানতে চাই, বিভিন্ন গবেষণা হচ্ছে সারা বিশ্ব জুড়ে যে অ্যাজমা চিকিৎসার আগে যে জায়গাটি রয়েছে অ্যাজমা রোগটি নির্ণয়, সেই জায়গায় কিন্তু অনেক ধরনের যুগান্তকারী পদক্ষেপগুলো এসেছে, টেস্টগুলো এসেছে। আমাদের দেশে কি এই সবগুলো অ্যাভেলেবেল কিনা? হ্যাঁ, প্রথমত যে অ্যাজমা চিকিৎসার জন্য তো 3টি ধাপ আমি বলি। প্রথম ধাপ হচ্ছে আপনি যেটা বললেন রোগ নির্ণয় করা, দ্বিতীয় হচ্ছে চিকিৎসা প্রদান করা, তৃতীয় হচ্ছে ফলো আপ। এই 3টা অ্যাজমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন রোগ নির্ণয়ের ক্ষেত্রে অ্যাজমা এমন একটি অসুখ, সেখানে আমরা যারা মেডিকেল প্রফেশনালস, যারা চিকিৎসক, তারা কিন্তু বেশিরভাগ অংশই আমরা ক্লিনিক্যাল হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন এটা দিয়েই বের করতে পারি। এরপরে আমি একটু আগে আলোচনায় বলেছিলাম অ্যাজমা সদৃশ্য, অ্যাজমার মতো এরকম বেশ কিছু অসুখ আছে যেটা ওভারল্যাপিং। তো সেটাকে আলাদা করার জন্য অনেক ধরনের টেস্ট পৃথিবীতে এসছে এবং আমরা গর্বের সাথে বলবো যে বাংলাদেশে
অ্যাজমা নির্ণয়ের জন্য অথবা অ্যাজমা ম্যানেজমেন্টে কী ফলাফল পাওয়া যাচ্ছে দেখার জন্য যে টেস্টগুলো অতীব প্রয়োজন, পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও এটা আছে। আরেকটা কথা এই সূত্রে বলবো, একটা বিষয়ের চিকিৎসার জন্য 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা শক্ত, অর্থাৎ পলিটিক্যাল কমিটমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে পেশেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। পেশেন্ট ফ্রেন্ডলি অর্থাৎ পেশেন্ট সেন্টার্ড, অর্থাৎ পেশেন্ট সহজেই, রোগী যেন সহজেই তার চিকিৎসা গ্রহণ করার জায়গা কাছেই পায় এবং সব ধরনের সহযোগিতা পায়। আরেকটি কথা আমার সহ আলোচক ডক্টর বেন্নুর যেটা বললো খুব ইম্পর্টেন্ট, গবেষণা ছাড়া কোনো কিছু কিন্তু আগাতে পারে না। আর পাশাপাশি প্রত্যেকটা বিষয়ে গবেষণা হবে। আমি যে চিকিৎসাটা দিয়ে যাচ্ছি সেটার ফলাফলের উপর, সেটার উপর অ্যাকসেপ্টেবিলিটির উপর গবেষণা হবে। আমি যে ঔষধটা ব্যবহার করছি সেটার উপরও পাশাপাশি গবেষণা চলবে, এবং তাহলেই আমার চলমান প্রক্রিয়া, আমি কোন পথে আছি, আগামীতে কোন পথে আমি চিকিৎসায় যাব, সেটা কিন্তু নির্ধারণ হয়ে যায়। ডক্টর বেন্নুর, আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশ লাং ফাউন্ডেশন সারা দেশব্যাপী স্পাইরোমেট্রি ওয়ার্কশপ করছে এবং যেটাকে বলা হয় যে অ্যাজমা রোগ নির্ণয়ের অন্যতম হাতিয়ার। তো এখনও তারপরেও অনেক ধরনের রোগী আছে যাদের কাছে এই টেস্টটি পৌঁছাচ্ছে না, তাতে কি চিকিৎসা ব্যাহত হওয়ার সুযোগ রয়েছে কিনা? আমি এই শাকুর খান ভাই যেটা বলছিলেন একটা কথা, যে অ্যাজমার মূল সমস্যাগুলো বা মূল উপসর্গগুলো কি কি, যে শ্বাসকষ্ট, কাশি, বুকে চাপ লাগা, শাঁসা শব্দ করা, এইরকম তো আরও অনেকগুলো রোগ আছে যেগুলোতে একই ধরনের সমস্যা হয়। সবগুলোই কি অ্যাজমা? অ্যাজমা না। এবং সবগুলো ক্ষেত্রে যদি রোগীর এই উপসর্গগুলো শুনে যদি আমরা একই রকম অ্যাজমার চিকিৎসা দিয়ে দিই, রোগী কিন্তু ভালো হবে না। তাহলে এই যে এই নির্ণয় করা যে আসলে তিনি অ্যাজমা রোগী কিনা, নাকি এটা সিওপিডি বা আইএলডি বা অন্য কোনো কিছু কিনা, এটার জন্য অন্যতম বড় ডায়াগনস্টিক হাতিয়ার যদি বলেন, সেটি হচ্ছে আমাদের স্পাইরোমেট্রি টেস্ট অথবা ফুসফুসের কার্যক্ষমতার পরীক্ষা, যেটা আসলে একটা কম্পিউটারের সাথে, এখানে একটা সফটওয়্যার আছে যেটার মধ্যে কম্পিউটারের কানেক্টেড থাকে, সেখানে একটা নলের মতো থাকে যার ভিতর দিয়ে বিভিন্নভাবে ফু দিয়ে এই ফুয়ের ক্ষমতাগুলো, যে কতটুকু আমার শ্বাসনালী এবং ফুসফুস কার্যক্রম আছে, সেটাকে গ্রাফ আকারে এবং ছক আকারে বের করে আনা যায়। এবং সেটার মাধ্যমেই কিন্তু চিকিৎসকরা এবং গবেষকরা বুঝতে পারেন যে আসলে কোন রোগটা হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, কিন্তু আমাদের দেশে অনেকখানি অবহেলিত। বাংলাদেশ লাং ফাউন্ডেশন সেটিকে দূর করার জন্য, এই বাধাগুলো দূর করার জন্য স্পাইরোমেট্রি ওয়ার্কশপ করছে। প্রথমত এখানে চিকিৎসকদেরকে সচেতন করা হচ্ছে এবং তাদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে যে কিভাবে এটির মাধ্যমে আমরা এই রোগগুলোর তফাৎগুলো বুঝবো এবং সঠিক একেবারে টার্গেটেড চিকিৎসাটা দিতে পারবো। সেই সাথে একদল এই ব্যাপারে টেকনোলজিস্ট যদি বলেন যে যারা করতে পারেন, সেই ধরনের কিছু অ্যালাইড সাব রোগীকেও, মানুষকেও আমরা, নার্স এবং অন্যান্যদেরকে আমরা প্রশিক্ষিত করার চেষ্টা করছি। তৃতীয়ত হচ্ছে এইটার প্রয়োজনীয়তাটা নিয়ে আমরা রোগীদেরকেও সচেতন করার চেষ্টা করছি যে ওনারা যেন এটি, কারণ এটি শুধু ডায়াগনোসিস না, এটার একটা ক্ষুদ্র অংশ নিয়ে কিন্তু এটা ঘরের মধ্যে, নিজের ঘরেও কিন্তু মনিটরিং করাও সম্ভব যে আমার রোগটা কোন পর্যায়ে রয়েছে, সেই অংশটা যেন তারা বুঝতে পারেন। এবং সর্বোপরি হচ্ছে এটির জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় একটা গুরুত্ব এনে, যাতে স্পাইরোমেট্রিটা আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, আমাদের থানা হেলথ কমপ্লেক্স পর্যন্ত যাতে আমরা এই যন্ত্রটার ব্যবস্থা করতে পারি এবং এর মাধ্যমে অ্যাজমা রোগী শনাক্ত করে দ্রুত চিকিৎসার আওতায় আনতে পারি, সে ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়। এই কাজগুলো বাংলাদেশ লাং ফাউন্ডেশন করছে এবং এর ব্যাপারে যথেষ্ট সাড়া এসেছে এবং এই ওয়ার্কশপগুলো যেগুলো বলছেন, এগুলো যথেষ্ট উপকারী হিসাবেই প্রমাণিত হয়েছে। জি, ধন্যবাদ। আমরা আরও গল্প শুনবো অ্যাজমা নিয়ে। এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত অনুষ্ঠান আরোগ্য নিকেতনে। আজকে কথা হচ্ছে বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে অ্যাজমা নিয়ন্ত্রণে করণীয়। আমরা অ্যাজমার বিভিন্ন ধরনের গল্প শুনছিলাম, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার পদ্ধতিও শুনছিলাম। আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা চলছে এবং চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে শহর অঞ্চলে যে চিকিৎসা চলে এবং গ্রাম অঞ্চলে যে চিকিৎসা চলে তার মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। এখনও দেখা যায় যে গ্রামের মানুষ ঔষধ গ্রহণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং ওষুধটি খেতে চাচ্ছে, তারা ইনহেলার ব্যবহার করছে না। এবং
বাধা হয়ে দেখা যায় এক্ষেত্রে যারা ফার্মেসি মধ্যে ওষুধ বিক্রেতা রয়েছে বা পল্লী চিকিৎসক রয়েছে তারা। তো তাদেরকে সচেতন করার জন্য কি কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন কিনা? দেখেন, যদি সকল জনগোষ্ঠীকে আমি এক কাতারে দাঁড় করাই, এটা সঠিক হবে না। নিশ্চয়ই শহর কেন্দ্রিক এবং গ্রাম কেন্দ্রিক যে চিকিৎসা ব্যবস্থা আছে অথবা চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে যে ধরনের সচেতনতা আছে সেটার মধ্যে অনেক ফারাক আছে, যেটা আপনি বললেন। এখন আমাদের কিন্তু ব্যাপক জনগোষ্ঠী, আমি বলবো অধিকাংশ জনগোষ্ঠী হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে থাকেন এবং রোগীর সংখ্যাও কিন্তু সেই হিসাবে আমরা যদি প্রায় পার্সেন্টেজ বলি তাহলে বহুভাগ কিন্তু এই গ্রামাঞ্চলে বা শহরের বাইরের অঞ্চলে। এখন সেখানে অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে আমাদের শিক্ষা দীক্ষার ব্যাপার, সচেতন করে গড়ে তোলার একটা ব্যাপার। আর একটা হচ্ছে ওই আপনি যেটা বললেন যে অন্যদের উপর নির্ভরশীলতা চিকিৎসার জন্য, চিকিৎসক বাদ দিয়ে চিকিৎসক নন এমন কিছু অবৈজ্ঞানিক অথবা যেখানে কার্যকর চিকিৎসা হয় না সেখান থেকে গ্রহণ করার প্রবণতা আছে। এর মধ্যে যেমন সচেতনতার অভাব, আর একটা কিন্তু ইকোনমিক কন্ডিশন আছে, যে একটা লোক ওখানে লো সোশিও ইকোনমিক কন্ডিশনে গ্রামের দিকে আছে, তার আর্থিক সক্ষমতা কম, সে কিন্তু চাইবে যে আমি খুব অল্পতেই ধারে কাছের কারো পরামর্শ নিয়ে আমার এটা উপশম করতে পারি কিনা। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ব্যাপক কিছু করার সুযোগ আছে। বাংলাদেশ সরকার কিন্তু বহু আগে থেকেই আমাদের একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দিয়েছেন। মানে একজন অন্তত MBBS পাশ করা ডক্টর ওখানে থাকছেন, সাথে টেকনিক্যাল হ্যান্ডসও থাকছে। প্রবলেম হচ্ছে সেইগুলোকে সঠিকভাবে কাজে লাগানো। এখন যদি বলেন যে ওখানে যে চিকিৎসালয়টা আছে, আমরা বলি ইউনিয়ন লেভেলে, সেইখানে আমি কতটুকু ক্যাপাসিটি বিল্ড আপ করেছি, আমি সেখানে চিকিৎসককে কতটুকু সুযোগ দেই বা চিকিৎসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সুযোগ সুবিধা কতটুকু দেখি, আমি যদি ওটাকে এনশিওর করি, আমি নিশ্চিত সেখানে চিকিৎসা ব্যবস্থা উন্নতি হবে। তবে সামাজিক বিভিন্ন গোষ্ঠীকে ইনভলভ করতে হবে। আপনি প্রাথমিক বিদ্যালয় বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, অর্থাৎ বিভিন্ন গোষ্ঠীকে লিড করে এমন জায়গাগুলোতে যদি আপনি সেন্সিটাইজ করেন যে এই চিকিৎসাটা এভাবে নেওয়া উচিত, অ্যাজমা হলে এরকম হয়, চিকিৎসা গ্রহণ করলে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো থাকা যায়, এই সচেতনতা গড়ে তোলার জন্য ওই লেভেলগুলোকে কাজে লাগাতে হবে। উপস্থিত যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সরকারি অথবা NGO ভিত্তিক, সেখানে সেন্সিটাইজেশন লাগবে। তাহলেই কিন্তু ক্রমে ক্রমে এই ধরনের মানুষ এগিয়ে আসবে, বোঝার চেষ্টা করবে এবং অপচিকিৎসা বা ভিন্ন চিকিৎসার মাধ্যমে সুযোগ নেওয়া বা সুবিধা নেওয়ার চেষ্টা করে নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত করার থেকে ফিরে আসবে। তা আমি এই জন্য মনে করি যে এটা একটা আমি বলি যে একেবারে জাতীয় ভিত্তিক, অর্থাৎ গোটা মানচিত্র জুড়ে সকল জায়গার মানুষ যেন সচেতন হয়, চিকিৎসা গ্রহণ করে, এই জন্য ক্যাপাসিটি বিল্ড আপের উদ্যোগটা সরকারকে নিতে হবে। ধন্যবাদ ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর। আমরা দেখেছি যে বাচ্চারা, বিশেষ করে স্কুল গোয়িং যে বাচ্চারা রয়েছে, তাদের এই অ্যাজমা অ্যাটাক হলে তারা স্কুলে যেতে পারছে না, তাদেরকে ক্লাস বঞ্চিত করতে হয় এবং পাশাপাশি অনেক আমাদের দেশে এখনও অল্প বয়সী মেয়েদের বিয়ে হচ্ছে এবং এই কারণে অনেকে ইনহেলার গ্রহণ করতে চায় না যদি সামাজিকভাবে কোনো বাধা আসে, এইসব চিন্তা করে। তো এই বাচ্চাদের এবং এই বয়সী মেয়েদের জন্য কি করণীয়? তাদের কি কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত? যে কথাটা শুরুর থেকে বারবার বলা হচ্ছে, সচেতনতা। আসলে সচেতনতা যদি বৃদ্ধি করা যায় এবং সঠিক তথ্যগুলো যদি আমাদের সামাজিক পর্যায়ে বিভিন্ন ধাপে ধাপে দিয়ে দেওয়া যায়, অর্থাৎ আপনি যেটা বললেন যে একেবারে গ্রামাঞ্চলের সেই যারা কিনা কি বলে অপরিণত বয়সে যে মেয়েগুলো বিয়ের মুখোমুখি হয়ে যাচ্ছেন বা যে শিশুগুলো স্কুলে যাচ্ছেন, তাদের পিতামাতা এবং তাদের সমাজ পর্যন্ত যদি তথ্যগুলো দেওয়া হয়, তার উপরে যারা গ্রাম এবং সেই পর্যায়ে যারা নেতা আছেন, রাজনৈতিক নেতা, সামাজিক নেতা, ধর্মীয় নেতা, তাদেরকে যদি সচেতন করা হয়, তার উপরে গিয়ে যদি আমাদের যারা সরকারি এবং অন্যান্যভাবে যারা নীতি নির্ধারক আছেন তারা যদি সচেতন হন এবং সর্বোপরি যদি চিকিৎসকরা উদ্বুদ্ধ করেন, তাহলে কিন্তু এগুলো দূর করা সম্ভব। আপনি যেটা বলেছেন বিকল্প কি, বিকল্প আসলে চিকিৎসা যেটি বৈজ্ঞানিক এবং সর্বাধিক নিরাপদ, সর্বাধিক কার্যকরী চিকিৎসা, ইনহেলারের মাধ্যমে অ্যাজমার চিকিৎসা, এটির কোনো বিকল্প বলা যাওয়ার কোনো সুযোগ নেই। এটি আমাদেরকে আসলে বাস্তবায়ন করতে হবে। যেটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে
যে এই ভুল ধারণা বা এই দ্বিধাদ্বন্দ্বটা দূর করতে হবে। যেমন আমাদের গ্রামের মায়েরা বা বাবারা কিন্তু একটা শিশু যখন চোখে কম দেখে তখন তাকে কিন্তু চশমা দিতে আপত্তি করেন না, যে ঠিক আছে আমার বাচ্চাটার চোখের দৃষ্টিশক্তি একটু কম, তাকে আমি চশমা দিচ্ছি, কিন্তু ইনহেলার দিতে চাচ্ছেন না। তাদেরকে ওইভাবে বোঝাতে হবে আপনার বাচ্চার চোখের যত্নের জন্য, দৃষ্টিশক্তি ঠিক রাখার জন্য যেমন আপনার চশমা দিতে হয়েছে, আপনার শিশুর শ্বাসনালীটাকে ঠিক রাখার জন্য আপনাকে ইনহেলার দিতে হবে। এই ধরনের কিছু কিছু কার্যকরী বক্তব্যের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে তাদেরকে এটাকে দূর করে আনতে হবে। আপনি যেটা বললেন যে অল্প বয়সে বিয়ে, এই সংক্রান্ত একটি কথা বলি যে একটা ছোট মেয়েকে নিয়ে আমরা একটা ছোট্ট প্রচারণার ক্লিপ করেছিলাম, যেখানে দেখানো হচ্ছিল যে বাচ্চাটার অ্যাজমা আছে, সঠিক চিকিৎসার মাধ্যমে সে অত্যন্ত সুস্থ হয়ে গেছে এবং বাবা মা খুব আনন্দিত। বাচ্চাটার বয়স তখন বোধহয় 7-8 বছর। তার প্রায় বছর 5-7 বছর বা 10 বছরের মাথায় ওই বাবা মা এসে সেই ভিডিও ক্লিপটা যাতে আমরা কোথাও প্রচার না করি, টেলিভিশন বা অন্য কোথাও, সেটার জন্য আমাদেরকে খুব করে বলতে লাগলেন। কারণ কি? কারণ হচ্ছে যে মেয়েটার বিয়ের বয়স হয়েছে, যত প্রস্তাব আসে তারা যখন দেখে যে এটা হলো সেই বাচ্চাটা যার অ্যাজমা ছিল, তারা পিছিয়ে যাচ্ছে। তারা বলতেছে এই মেয়েটাকে বিয়ে করা যাবে না, এই মেয়েটাকে নেওয়া যাবে না। এটা হচ্ছে কি আমাদের সামাজিক ট্যাবু, এই ট্যাবুগুলোকে ভেঙে দিতে হবে। কারণ অ্যাজমা 100% নিয়ন্ত্রণযোগ্য রোগ। একজন অ্যাজমা রোগী আর একজন সাধারণ মানুষের মধ্যে কোনো তফাৎ থাকবে না, শুধু তফাৎ এইটুকুই যে অ্যাজমা রোগী একটি বৈজ্ঞানিক পদ্ধতিতে সামান্য কিছু চিকিৎসা নেবেন, তাহলেই তিনি সব কিছু করতে পারবেন। অ্যাজমা কোনো ছোঁয়াচে রোগ নয়, অ্যাজমা একজন থেকে আরেকজনের হবে না। অ্যাজমা কোনো সরাসরি বংশগত রোগ নয় যে বংশে অ্যাজমা থাকলে বা একটা মেয়ের অ্যাজমা থাকলেই তার সন্তানের সবার অ্যাজমা হবে, তাও নয়। এই জিনিসগুলোকে আমাদের তুলে ধরতে হবে। অর্থাৎ সোজা কথায় হচ্ছে আমাদের জ্ঞান বাড়াতে হবে। জ্ঞান বাড়ানোর কোনো বিকল্প নেই। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, আপনি যে সমস্যাগুলো তুলে ধরেছেন, সে আমাদের বিকল্প খুঁজতে হবে না, আমাদেরকে যেটা সবচেয়ে কার্যকরী সেটাই আমাদেরকে বাস্তবায়ন করার সুযোগ নিয়ে আসতে হবে। ধন্যবাদ। আমরা আরো আলোচনা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমরা দেখেছি অ্যাজমা চিকিৎসার মধ্যে অনেক ধরনের সংস্কার আসছে আস্তে আস্তে। বাংলাদেশও কিন্তু একটা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের পরে আমরা আগস্টে পেয়েছি একটি নতুন দেশ, যেখানে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তরুণ সমাজে অনেক প্রত্যাশা রয়েছে এবং তরুণের কাছ থেকেও আমাদের দেশের বাসীদের অনেক প্রত্যাশা রয়েছে। তো সেখান থেকে অ্যাজমা চিকিৎসা একটু আসতে চাই। অ্যাজমা চিকিৎসার ক্ষেত্রে আমাদের প্রত্যাশা এবং বাস্তব, এই দুটার মধ্যে কি ধরনের মিল আপনি তৈরি করতে পারছেন অ্যাজ হেড ইলেক্ট অফ এপিএসআর? আমি আমাদের দেশের প্রেক্ষাপটেই বলি যে একটা নতুন অধ্যায় দেশের। আমাদের দেশটা যেখানে ছিল তার ব্যবস্থাপনার অনেক পরিবর্তন এখন আশা করছি। এই জন্যই আশা করছি যে সমাজের বিভিন্ন জায়গায় আমরা বলি যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। সেই ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা ছিল এবং সাথে সাথে আমাদের মন মানসিকতার মধ্যেও কেমন যেন একটা পরিবর্তন এসে গেছে। এখন সেরকম একটা অবস্থায় আমাদের দেশের যে পরিবর্তনটা হলো, আপনি যেটা বললেন, এই পরিবর্তনের পর আমাদের কিন্তু সকল ক্ষেত্রে প্রত্যাশা অনেক বেড়ে গেছে। প্রত্যাশিত সেই পর্যায়ে আমরা এখনো আসতে পারিনি। সেই প্রত্যাশাকে আমাকে সম্মান দিতে হবে। সম্মান দিতে গেলেই আমার বলতে হবে যে কোনো চিকিৎসা ব্যবস্থাই বলেন না কেন, এটা শুধু ব্যক্তির সচেতনতা হলেই চলবে না, এটা সামগ্রিকভাবে জাতীয় সচেতনতা হতে হবে এবং যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের কমিটমেন্টের দৃঢ়তা লাগবে এবং একটা নিষ্কণ্টক দুর্নীতিমুক্ত সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে যদি আমার স্বাস্থ্য ব্যবস্থা চলে, সেটার সাথে সাথে আমরা যারা চিকিৎসার সাথে সংশ্লিষ্ট এবং যারা রোগী চিকিৎসা গ্রহণ করবে, সকলের মন মানসিকতার ব্যাপক পরিবর্তন কিন্তু দরকার। এবং সুষ্ঠু সুন্দর এই মন মানসিকতার পরিবর্তনের মাধ্যমে আমি মনে করি যে একটা কাঠামোগত কিছু সংস্কার হওয়া দরকার এবং সেই ক্ষেত্রে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে চিকিৎসা কেন্দ্রগুলো বা পরিচালনার ক্ষেত্রে সেই ধরনের স্বচ্ছতা থাকবে এবং স্বচ্ছতার ভিত্তিতে আমরা আমাদের জ্ঞান চর্চা, আগে যেমন কিছুটা ছিল
কোনো কোনো ক্ষেত্রে এমন বাধা আসতো যে এই বাধাটা আমার এই ধরনের কার্যক্রমকে ব্যাহত করত। এখন তো আমরা বলতে পারি আমরা বাধাহীন একটি সমাজ চাচ্ছি, আমরা সুশৃঙ্খল একটি সমাজ চাচ্ছি, যেখানে সুন্দরভাবে চিকিৎসক তার চিকিৎসা প্রদান করবেন, ব্যবস্থাপনা সুন্দরভাবে কাজ করবে এবং রোগীরা তাদের আর্থসামাজিক অবস্থারও পরিবর্তন হবে, মন মানসিকতার পজিটিভ পরিবর্তন হবে, তার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করে নিয়মিত আমরা যেটাকে বলি ফলো আপ অ্যান্ড আদার্সের মাধ্যমে একটা সুদৃঢ় যোগাযোগের মাধ্যমে এই চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে। আমি যেহেতু আপনি বলেছেন যে একটা রিজিওনাল এপিএসআর-এর অ্যাজমা অ্যাসেম্বলির হেড ইলেক্ট, তো সেখানে আমার একটা দায়িত্ব হচ্ছে আমার দেশকে উপস্থাপন করাও। আমি শুধুমাত্র ওই দেশগুলোর সমস্ত কাজ নিয়ে উপস্থাপন করব না, আমি চাই আমার দেশের গবেষণা বেড়ে যাক, আমার দেশের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হোক, আমার দেশের রোগী আরও সচেতন হোক। সেই ধরনের গবেষণাপত্র নিয়ে যেন আমার দেশের চিকিৎসকরা ওই ধরনের অ্যাসেম্বলিতে উপস্থিত হতে পারে। জি অবশ্যই, কিন্তু পরিবেশের ক্ষেত্রে আমরা এখনো অনেক পিছিয়ে আছি, যেটার কারণে এই অ্যাজমার প্রকোপটা খুব একটা কমতে পারছে না। পরিবেশের সাথে অ্যাজমার প্রকোপের সরাসরি সংযোগ। আমি পরিবেশের মধ্যে যদি প্রথমেই আসি, একটা হচ্ছে বায়ু দূষণ আর আরেকটা হচ্ছে নিজস্ব অভ্যাস। এই অভ্যাসটাও কিন্তু পরিবেশকে দূষিত করে। এখন অ্যাজমা অর্থাৎ শ্বাসতন্ত্রের একটি অসুখ, যেখানে আমরা জানি অনেকগুলো ট্রিগার কাজ করে, যে এই জিনিসগুলো অ্যাজমা রোগকে বাড়িয়ে তোলে। তার মধ্যে একটা ব্যক্তি যদি ধূমপান, তামাকজাত দ্রব্য ইত্যাদি গ্রহণ করেন, তাহলে কিন্তু সে নিজস্ব পরিবেশ বা নিজস্ব শারীরিক পরিবেশের সক্ষমতা হারাবে এবং সেখানে এই রোগের উপদ্রব অথবা উপসর্গ বেশি দেখা দিবে। আর সামগ্রিকভাবে যদি বলেন, একটা রাষ্ট্র কিন্তু শুধুমাত্র একটা বড় ভূখণ্ড নিয়ে হয় না, এটা পরিবার, সমাজ এবং পরবর্তীতে রাষ্ট্র, অর্থাৎ পারিবারিক ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে যে সমস্ত কারণে এই ধরনের দূষণ হচ্ছে, সেই কারণগুলোকে সঠিকভাবে নির্ণয় করে সঠিক সুন্দর পদক্ষেপ নিতে হবে, যাতে পরিবেশগত যে দূষণগুলোকে আমরা কমব্যাট করতে পারি, আমরা হারাতে পারি এবং সুস্থ সুন্দর জীবন নির্মল শ্বাস গ্রহণের মাধ্যমে চলতে পারি। ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর কাজী সাইফুদ্দিন বিনুর, আপনার কাছ থেকে আমাদের দর্শকের উদ্দেশ্যে আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে বসেছি সে সম্পর্কে একটু সংক্ষেপে জানতে চাই। আসলে আজকে তো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে। বিশ্ব অ্যাজমা দিবসের যে প্রতিপাদ্য, সেটির পিছনের উদ্দেশ্যটা কি, এই সচেতনতা, যেটা নিয়ে আমরা বারবার বলেছি। তা আমি সংক্ষেপে এটাই বলবো যে অ্যাজমা একটি দীর্ঘমেয়াদী জটিল শ্বাসতন্ত্রের রোগ, কিন্তু এটি কঠিন কিছু না যে এটি নিয়ন্ত্রণ নাই, এটা চিকিৎসা নাই, আমি অ্যাজমা হলাম তো আমি শেষ হয়ে গেলাম, এরকম ভাবার কোনো কারণ নেই। অ্যাজমাকে হয়তো আমরা এখন পর্যন্ত শতকরা 100% নির্মূল করে দিতে পারি না, কিন্তু শতকরা 100% নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। আমি এই জন্য রোগীকে বলি যে আপনার যতদিন আয়ু আছে, আপনি আজকে থেকে চিকিৎসা শুরু করেন, সঠিক পথে চলেন, সঠিক চিকিৎসা নেন, আপনার আয়ু যতদিন আছে ততদিন পর্যন্ত আপনি বাঁচবেন। অ্যাজমার জন্য আপনি মৃত্যুবরণ তো করবেনই না, এমনকি আপনার একটা বারের জন্য অ্যাজমার অ্যাটাকও হবে না, জি এমন অবস্থায় কিন্তু আনা যায়। সেই বৈজ্ঞানিক জ্ঞান কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। তারপরেও জেনেটিক নানা রকম কার্যক্রম চলছে, হয়তো এক সময় দেখা যাবে যে অ্যাজমাকে পুরোপুরি নির্মূল করা যাবে। সো আমাদের কিন্তু আশার বাতি অত্যন্ত শক্তভাবে, অত্যন্ত উজ্জ্বলভাবে জ্বলছে, ভয়ের কিচ্ছু নেই। দ্বিতীয়ত আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ছোটোখাটো সচেতনতা, আপনার সচেতনতাগুলো কিন্তু আপনার নিজের থেকে এবং আপনার পরিবার থেকে শুরু করতে হবে। সেটা যদি আপনি করেন, আপনি যদি পরিবেশ দূষণ না করেন, আপনি যদি গাছ কেটে ফেলে গাছ না লাগান, আপনি যদি গাড়ির ধোঁয়া এবং অন্যান্য যে দূষণের বিষয় সেটার ব্যাপারে সচেতন না হন, আপনি যদি ধূমপান পরিত্যাগ না করেন, আপনি যদি নির্মল বায়ুর সেবনের এবং নির্মল বায়ুর নিশ্চয়তার দিকে নজর না দেন, আপনি যদি টিকা গ্রহণ না করেন, কিছু কিছু টিকা আছে যেগুলো অ্যাজমা অ্যাটাককে যাতে না বেড়ে যায় সেই ব্যাপারে সহায়তা করে, সেটা না করেন, আপনি যদি জন্মের পরে শিশুকে মাতৃদুগ্ধ পান না করান, আপনি যদি বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা না রাখেন যাতে তার ফুসফুস শ্বাসতন্ত্রটা সবল হয়ে উঠতে পারে, তাহলে কিন্তু আপনি বেঁচে উঠতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, বিধাতা কিন্তু আমাদেরকে একটা সবুজ সুন্দর অত্যন্ত নির্মল এবং বাসযোগ্য পৃথিবী দিয়েছেন। আমরা নিজেদের দোষে সেটাকে নষ্ট করে ফেলেছি বা ফেলছি। এটা আমাদেরকে এখনই বন্ধ করতে হবে এবং আস্তে আস্তে সেই
নির্মল সুন্দর সবুজ বাসযোগ্য পৃথিবীটাকে আবার ফেরত আনতে হবে। তাহলে এই অ্যাজমা বলেন বা অন্যান্য এই ধরনের রোগ বলেন, সবগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। অতএব আশা ছাড়লে হবে না, বরং আশায় আরও সংহত হতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নির্মল শ্বাস গ্রহণ করার জন্য পরিবেশকে সুন্দর রাখুন।